বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম আদালত থেকে কারাগারে নেয়ার সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা চালিয়েছে তার অনুসারীরা। এ সময় আশপাশের বেশ কিছু যানবাহন স্থাপনায় ভাঙচুর চালানো হয়। দুপুরে রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময়কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। পরে তাকে কারাগারে পাঠানো নিয়ে দেখা দেয় উত্তেজনা। প্রিজন ভ্যান আটকে রাখা বিক্ষোভকারীদের সরাতে গেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় চিন্ময়ের অনুসারীদের। প্রায় ৩ ঘন্টা হট্টগোলের পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আরও বিস্তারিত জানাচ্ছেন SM তানভীর। জাতীয় পতাকার অবমাননার অভিযোগে হওয়া মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও হাটহাজারীর পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন নামঞ্জুর করেছেন আদালত। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত এই আদেশ দেন। আইনজীবী স্বরূপ কান্তি নাথ জানান, অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। তিনি আরও জানান, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পক্ষের আইনজীবীরা ধর্মীয় রীতিনীতি পালন ও খাদ্য অভ্যাস অনুযায়ী খাবার, কারাগারে চিকিৎসা ও কারাগারে ডিভিশনের আবেদন করেন। আদালত শুনানি শেষে 3টি আবেদন মঞ্জুর করেন। হয়তো হয়রানি করার জন্য হিন্দু ধর্মের যে একটা নৈতিকতা যে সেটা যে বিসর্জন দেওয়ার জন্য মামলাটা করা হয়েছে, আর কিছু না। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 6-এ জামিন শুনানি করেছিলাম, সেটা আদালত নামঞ্জুর করেছেন। সেই আদেশের এগেইনস্টে আমরা মহানগর দায়রা আদালতে একটা মিস কেস ফাইল করেছি। সেই মিস কেসটি আগামীকাল ধার্য রেখেছেন মহানগর দায়রা আদালত। কারাগারে নেয়ার আদেশ দেওয়ার পরেও প্রায় 2 ঘন্টা ধরে চিন্ময় দাসের প্রিজন ভ্যান ঘিরে রাখে ভক্তরা। এদিকে চিন্ময় কৃষ্ণ দাসকে কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। রংপুরের পীরগাছা উপজেলার পাওটানাহাট কলেজে মতবিনিময় সভায় যোগদান করে তিনি একথা জানান। এটা সম্প্রদায় বিবেচনায় নয়, এটা রাষ্ট্রের বিবেচনায়, রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় আইন শৃঙ্খলা বাহিনী এই ব্যবস্থা গ্রহণ করবে সামনে দিয়ে। SM তানভীর, মাই টিভি নিউজ ডেস্ক। সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর সময় তার অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় সরকার পক্ষের এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার চট্টগ্রাম আদালত পাড়ায় এই ঘটনা ঘটে। সাইফুলের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত ছিল। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন আইনজীবীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া আহত 6 জনকে চমেকে চিকিৎসাধীন বলে জানান তিনি। নিহত ওই আইনজীবীর নাম সাইফুল ইসলাম। তিনি চট্টগ্রামের লোহাপাড়া উপজেলার জালাল উদ্দিনের ছেলে। তিনি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে কর্মরত ছিলেন। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে ইসকন সমর্থকদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সুপ্রিম কোর্টের আইনজীবীরা। সন্ধ্যায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীরা সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। বিক্ষোভ মিছিল থেকে অবিলম্বে আলিফের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। এছাড়া বুধবার চট্টগ্রামের আইনজীবীরা কর্মবিরতি পালনেরও ঘোষণা দেন। বিকেলে চট্টগ্রাম আদালত এলাকায় আন্দোলনকারীদের হামলায় সরকারি আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হয়েছেন। হামলার ঘটনায় আহত আরও 7-8 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চট্টগ্রামে কুপিয়ে আইনজীবীকে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বার্তায় জানানো হয়, বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা ও সকল ধর্মের শান্তিপূর্ণ সহাবস্থানের ব্যাপারে সরকার বদ্ধপরিকর। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ইসকন ইস্যুতে দেশি বিদেশি ইন্ধন থাকতে পারে। দেশের 2-1টি দল রয়েছে যাদের নিষিদ্ধ করা হয়েছে
তাদেরও থাকতে পারে। মঙ্গলবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউস প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সাথে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে আলোচনা হচ্ছে, আশা করা হচ্ছে দ্রুত সমাধান করা যাবে। আমরা কোনোভাবেই শিক্ষার্থীদের আন্দোলনে কঠোর হতে চাই না। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগস্টের পর থেকে অনেক উন্নতি হয়েছে, আরও হবে। সেজন্য সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা তো চাচ্ছি না কোনো অবস্থায় আমার ছাত্র ভাইয়ের উপরে কোনো ধরনের লেথাল ওয়েপন ইউজ করব। ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার ও জামিন নামঞ্জুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতি জারি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে দাবি করা হয়, এটা দুর্ভাগ্যজনক যে এসব ঘটনায় জড়িত ব্যক্তিরা ঘুরে বেড়াচ্ছে। অন্যদিকে শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে নিজেদের বৈধ দাবিগুলো তুলে ধরায় একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এতে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের নিরাপত্তা, শান্তিপূর্ণ সমাবেশ ও মত প্রকাশের অধিকার নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়। স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের লেজ রয়ে গেছে, যারা এখন ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, তাদের ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে সজাগ থাকতে হবে। বিএনপির সিলেট বিভাগীয় কর্মশালায় তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, দেশের মানুষকে নিরাপদে রাখতে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে, আর এ দায়িত্ব পালন করতে হবে বিএনপি সর্বস্তরের নেতাকর্মীদের। বিস্তারিত জানাচ্ছেন ইউসুফ আলী রিপোর্টে। সিলেট শিল্পকলা একাডেমিতে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালার আয়োজন করে বিএনপি। অনুষ্ঠানে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকল দলের পক্ষ থেকে যে ৩১ দফা আমরা তৈরি করেছি, এ সময় তিনি বলেন, যারা দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে নিয়ে গেছে তারা বসে থাকবে না। স্বৈরাচার পালিয়ে গিয়েছে, কথা ঠিক, স্বৈরাচার পালিয়ে যাবার পরেও মাথাটা গিয়েছে, লেজ কিন্তু রয়ে গিয়েছে এবং লেজগুলা কিন্তু বদমাশি শুরু করেছে। কাজে এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। যারা নিজেদের স্বার্থ হাসিল করেছে, এই দেশে থেকে যারা জনগণকে ডিপ্রাইভ করে, জনগণের অর্থ সম্পদ লুটতরাজ করে যারা ফেলে পোপে বড় হয়েছে, তারা কি বসে থাকবে? তারা অবশ্যই বসে থাকবে না, তারা তাদের ষড়যন্ত্র অব্যাহত রাখবে। তারেক রহমান বলেন, দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপির দিকে তাকিয়ে আছে দেশের মানুষ। কম বেশি সবকিছু মিলিয়ে মানুষ এতটুকু বিশ্বাস করে যে বিএনপির কাছে গণতন্ত্র, বাক ব্যক্তি স্বাধীনতা এগুলো নিরাপদ বিএনপির কাছে। সেজন্যই কিন্তু বিএনপি সরকার পরিচালনা করলে হয়তো অনেক কিছু করতে পারবে না, কিন্তু কিছুটা হলেও বেটার কিছু করতে পারবে বিএনপি। এইটুক বিশ্বাস মানুষের মধ্যে আছে বলেই কিন্তু মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। জনগণের আস্থা ধরে রাখতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। আপনারা প্রত্যেকেই কিন্তু বিএনপির প্রতিনিধি, আপনাকে দেখেই কিন্তু মানুষ বিএনপিকে বিচার করবে। জনগণের আস্থা ধরে রাখার দায়িত্ব আপনার। আপনার উঠা বসা, কথাবার্তা, চলাফেরা, কাজকর্ম সবকিছুতে এমন কিছু একটা থাকতে হবে যেখানে জনগণ আপনার উপর আস্থা রাখবে, আপনার এলাকার মানুষ আপনার উপর আস্থা রাখবে। সকল বাধা বিপত্তি উপেক্ষা করে গণতন্ত্রের পথকে সুগম করতে হবে বলেও উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশকে আগামী দিনে যদি ষড়যন্ত্র থেকে রক্ষা করতে হয়, যে কোনো হুমকি থেকে রক্ষা করতে হয়, দেশের মানুষকে রক্ষা করতে হয়, গণতন্ত্রের কন্টিনিউশন ছাড়া কোনোভাবেই সেটি সম্ভব নয়। ইউসুফ আলী, মাই টিভি। যে কোনো মূল্যে আমাদেরকে পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া এবং গণভোটের বিধান রাখা সহ সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী প্রস্তাব দিয়েছে বিএনপি। সংবিধান সংস্কারের বিষয়ে গঠিত সংস্কার কমিশনের কাছে সকালে নিজেদের প্রস্তাবনা জমা দেয় বিএনপি। এ বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সংসদ ভবনে যান। আতিকুর রহমানের তিতাসের রিপোর্ট। অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন লিখিতভাবে সংবিধান সংস্কারের প্রস্তাব পাঠাতে রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করে। এই কমিশন ইতোমধ্যে বিশিষ্ট নাগরিক সহ অন্যান্য অংশীজনের সঙ্গে মতবিনিময় শুরু করেছে।
এরই ধারাবাহিকতায় সংবিধান সংস্কারের বিষয় গঠিত সংস্কার কমিশনের কাছে সকালে নিজেদের প্রস্তাবনা জমা দেয় বিএনপি। এ বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সংসদ ভবনে যান। তারা সংবিধান সংস্কার কমিশন প্রধান ডক্টর আলী রিয়াজের নেতৃত্বাধীন কমিটির সঙ্গে সাক্ষাৎ করেন আর বিএনপির নিজস্ব প্রস্তাবনা জমা দেন। পরে দলটির প্রস্তাবনার বিষয় ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিএনপির প্রস্তাবনায় ব্যালেন্স অফ পাওয়ারের কথা বলা হয়েছে। সংস্কার কমিটি সুপারিশ চূড়ান্ত করে সরকারকে দেবে, তারপর নির্বাচিত সরকারই সেসব সংশোধন করবে। সংবিধান সংস্কার কমিশন তাদের রিকমেন্ডেশনসগুলো সরকারের কাছে প্রদান করবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে তারপরে উনি সবার সাথে আলোচনা করবেন, রাজনৈতিক দল, স্টেক হোল্ডার, বিশেষজ্ঞ, সমাজের বিভিন্ন শ্রেণীর প্রতিনিধি, সামাজিক শক্তি সবার সাথে আলোচনা করে সেটা ওনারা চূড়ান্ত করবেন। পরে কমিশন প্রধান আলী রিয়াজ বলেন, সংবিধান সংস্কারের কমিশনের পক্ষ থেকে আগামী সপ্তাহে সারা দেশে জরিপ করা হবে। গ্রাম থেকে শহর, তরুণ থেকে বৃদ্ধ সকলের মতামতই এখানে নেওয়া হবে। আমরা স্টেক হোল্ডারদের সাথে আলোচনাগুলো অব্যাহত রেখেছি। ইতিমধ্যে আরো কয়েকটি সংগঠনের সাথে আমরা কথা বলব এবং কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তির সাথে। এর বাইরে যেটা আমরা আগামী সপ্তাহে থেকে অবশ্যই শুরু করব সেটা হচ্ছে একটা জরিপ, সারা বাংলাদেশে একটা জরিপ তৈরি করব, যাতে করে সমস্ত ধরনের মানুষের মতগুলো আমরা পাই। যে ধরুন নগর এলাকার, গ্রাম এলাকার, বয়স্ক, তরুণ সকলে। তো এটাই হচ্ছে আমাদের কাজের অগ্রগতি হচ্ছে, আমরা আশাবাদী। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদের রক্তের সাথে বেইমানি করা সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিটির প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। এছাড়াও কোনো ফ্যাসিস্টদের আর ক্ষমতায় বসতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। এদিকে নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ বলেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েমের মধ্য দিয়ে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। শিক্ষার্থীদের সাথে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মতবিনিময় সভায় উঠে আসে এসব কথা। আরও জানাচ্ছেন আবু সাইদ অপু। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে অন্যান্য স্টেক হোল্ডারদের মতো ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন স্থানীয় সরকার ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করে। আমাদের জন্য একটা নতুন বাংলাদেশ সৃষ্টির দ্বার উন্মোচিত করেছে। আর এই মতবিনিময় সভায় ভোটের বিধান না রাখা, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, সংখ্যানুপাতিক নির্বাচন, প্রার্থীদের পেশি শক্তির অপব্যবহার, পোস্টাল ভোট সহ ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই বিষয়ে নানান পরামর্শ তুলে ধরেন শিক্ষার্থীরা। আপনারা এমন সিদ্ধান্ত নেবেন যেন আগামী নির্বাচনটা আসলে নির্বাচনের মাধ্যমে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত হয় এবং বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়। আমার সন্তান সেই আবার পরবর্তী স্টেক হোল্ডার হবে, এমন না হয়ে তাদের কাউন্সিল হবে, কাউন্সিলের মাধ্যমে যে বেশি ভোট পরিবারতন্ত্র যাতে না থাকে। প্রথম যেটা চাই যে একটা দ্বিকক্ষ বিশিষ্ট নির্বাচন জাতীয় সংসদ ব্যবস্থা, জাতীয় কাঠামো গঠন করা হোক। আমরা যারা তরুণরা আছি আমাদের সবসময় আসলে জাগরুক থাকতে হবে, আমাদের দেশের জন্য ভাবতে হবে এবং কোনো শক্তি যাতে হচ্ছে আমাদের তরুণদের বিচ্ছিন্ন করতে না পারে। এরপর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের অন্যতম সদস্য ও স্থানীয় সরকার নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ বলেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েমের মধ্য দিয়ে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। আমরা হচ্ছে সংস্কার কমিশন, আপনাদের মতামত, জনগণের মতামত সবকিছু নিয়ে এটাকে এক ধরনের চিন্তাভাবনা করে আমরা একটা সিস্টেমের কথা বলবো, কিন্তু আমরা সেটা বাস্তবায়ন করব না। বাস্তবায়ন করবেন নির্বাচন কমিশন এবং সরকার। সেজন্য আপনাদের এই আলোচনা, এই ইন্টারেস্ট এটা অব্যাহত রাখতে হবে, কারণ আমাদের সংস্কারের প্রস্তাব দেওয়ার পরও কিন্তু এগুলোর ফলো আপের জন্য কিন্তু আমরা হয়তো আবার আপনাদের সাথে আবার মিলিত হতে পারি কোনো এক সময়। আর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শহীদদের রক্তের সাথে বেইমানি করা সম্ভব না। আর এছাড়াও কোনো ফ্যাসিস্টদের আর ক্ষমতায় বসতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। আমরা এদের আত্মত্যাগ বিচারিতে দেব না এবং আমি আমার সহকর্মীদের পক্ষ থেকে সে অঙ্গীকার করছি, আমরা বিচারিতে দেব না। আমরা সততার সাথে, নিষ্ঠার সাথে এবং আন্তরিকতার সাথে আমাদের কাজটা করব, যাতে আমরা একটা সুন্দর গণতান্ত্রিক ব্যবস্থা আমরা প্রচলন করতে পারি এবং আমরা আমাদের ভবিষ্যৎ বংশজার জন্য দুধে থাকে। এ সময় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সকল সদস্য উপস্থিত ছিলেন। পক্ষ থেকে জিমামুল হক, আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা।
2013 সালের 5 মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যা গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, তারিক আহমেদ সিদ্দিকী সহ 44 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর হেফাজতে ইসলামের নেতা জুনায়েদ আল হাবিব এ অভিযোগ দায়ের করেন। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। গত 20 আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় শেখ হাসিনা সহ 19 জনের বিরুদ্ধে হেফাজতের সমাবেশে গণহত্যার অভিযোগ তদন্তের আবেদন জানানো হয়েছিল। মঙ্গলবার সকালে শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ সহ শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী সহ 50 জনের বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করা হয়। ওনারা 2013 সালের 5 মে এবং 6 মে শাপলা চত্বর থেকে শুরু করে সারা দেশে যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল মর্মে ওনারা একটা অভিযোগ ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসে বিজ্ঞ চিফ প্রসিকিউটর বরাবর দাখিল করেছেন। অভিযোগটা আমরা গ্রহণ করেছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতা জুনায়েদ আল হাবিব এ অভিযোগ দায়ের করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে আসছি, দেশের পরিবর্তন হয়েছে, আশা করি আমরা বিচার পাব এবং সুনির্দিষ্ট এবং আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এ সময় শাপলা চত্বরে শতাধিক শহীদ হয়েছিলেন বলে দাবি করেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। আমরা সুনির্দিষ্ট তথ্য এই মুহূর্তে সংখ্যা আমরা বলছি না, এটা অবশ্যই শতাধিক, এটা তো নিশ্চিতভাবেই বলতে পারি আমরা। আমাদের কাছে যে তথ্য রয়েছে এবং সেই তথ্যগুলো আমরা বিচার কার্যের সুবিধার্থে সবটাই আমরা প্রসিকিউশনকে আমরা প্রোভাইড করব ইনশাআল্লাহ। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। ডেমরার মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনের পরিস্থিতি এখনও থমথমে, তবে জনজীবন ও যান চলাচল স্বাভাবিক। কলেজ প্রাঙ্গণে পর্যাপ্ত পুলিশ ও সাজোয়া যান মোতায়েন করা হয়েছে। কলেজ বন্ধ রয়েছে, ভেতরে কাউকে যেতে দেয়া হচ্ছে না। এদিকে ভাঙা কলেজ ভবন দেখতে রাস্তায় ভিড় করছেন উৎসুক মানুষ। শামসুল ইসলাম সনেটের তথ্য ছবিতে নুসরাত শারমিনের রিপোর্ট। সোমবার দুপুর 12টার দিকে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শত শত শিক্ষার্থী যাত্রাবাড়ির ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা এবং ভাঙচুর চালায়। এ সময় কলেজটির বিভিন্ন সামগ্রী ও সরঞ্জাম নিয়ে যায় হামলাকারীরা। পরে দুপুর 1টার দিকে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী ও স্থানীয় জনতা এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ছাড়াও ঘটে সংঘর্ষ। এতে রণক্ষেত্রে পরিণত হয় পুরো যাত্রাবাড়ি এলাকা। ওরা প্রচুর পরিমাণে আসছে, ওরা স্টুডেন্ট ছিল কিনা জানি না ঠিক, কারণ ওদের স্টুডেন্ট যদি হইতো তাহলে ওদের হাতে তো এমন দাঁড়টা থাকতো না। শর্টগান নিয়ে আসছিল, তারপরে ককটেলও মারছে অনেক, আবার অনেকে লুঙ্গি পরা ছিল, যাদেরকে দেখলে মনে হয় না ওরা স্টুডেন্ট। ল্যাবের যে আমাদের জিনিসপাতি আছে, ল্যাবের জিনিসপাতি ল্যাপটপ পিসি পর্যন্ত তারা হলো লুটপাট করে নিয়ে চলে গেছে। হামলা চালানোর কারণে উত্তেজনা বিরাজ করছিল, স্টুডেন্টে যা ডিরেক্ট অ্যাটাক করছে, ওদেরকে অ্যাটাক করে কলেজ ভাঙা হয়েছে। দেন ওরাও আমাদেরকে মেগা সানডে দিছে, মেগা সানডে দিয়ে আমাদের কলেজটাকে অবস্থা করছে, ভেঙে ফেলছে। এই ঘটনায় ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের অধ্যক্ষ ওবায়দুল্লাহ নয়ন জানান, হামলার ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে কলেজ প্রশাসন। তিনি দাবি করেন, শহীদ সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের হামলার ঘটনায় ডিএমআরসির 50 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। কাজ চলমান আছে, মামলার জন্য আমরা প্রস্তুত নিচ্ছি এবং একটা শিক্ষা প্রতিষ্ঠানে এইভাবে আতর্কিত হামলা, এটা আসলে কেউ কাম্য না, কারো কাম্য না। এটা ছাত্ররা, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেকটা ছাত্রেরই এটা নিজের প্রতিষ্ঠান মনে করতে হবে। সংঘর্ষ চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যাত্রাবাড়ি ডেমরা এলাকায় 6 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল। সংঘর্ষ পরবর্তীতেও পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে এখনও রয়েছে পুলিশ, র্যাব ছাড়াও সেনাবাহিনীর সদস্যরা। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। ছাত্রদের উপর অন্তর্বর্তী সরকার কঠোর হতে চায় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম। সুনামগঞ্জে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। একই স্থানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বাঁধ ভেঙে যাতে হাওরের ফসল না ডুবে সেজন্য আগে থেকে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করা হবে। আমরা তো চাচ্ছি না কোনো অবস্থায় আমার ছাত্র ভাইয়ের উপরে কোনো ধরনের লেথাল ওয়েপন ইউজ করবো। আমরা চাচ্ছি যে আলোচনার মাধ্যমে যদি সমস্যাটা সমাধান হয় ওটা ভালো, শান্তিপূর্ণভাবে সমাধান। এটা আমার এই ছেলে, আমার এই ভাই, এরা আমি কার উপরে এই
মানে কঠোর হব। তাদের আমি যদি বুঝিয়ে পারি ওইটাই সবচেয়ে আগে চেষ্টা করা হোক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন আন্তর্জাতিক বহুজাতিক 1 ডজনের বেশি কোম্পানির শীর্ষ নির্বাহীরা। এ সময় তারা বাংলাদেশে ব্যবসার সুযোগ সম্প্রসারণে সরকারের সহযোগিতা চান। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 1 ডজনেরও বেশি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা, ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। প্রতিনিধি দলকে প্রধান উপদেষ্টা বলেন, একটি দল হিসেবে একসঙ্গে কাজ করতে হবে। তিনি দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে সম্ভাব্য বিনিয়োগকারীদের বাংলাদেশে আসতে উৎসাহিত করতে প্রতিনিধি দলের প্রতি আহ্বান জানান। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের 6টি জাহাজ ক্রয় প্রকল্পের জন্য গৃহীত ঋণ পরিশোধে প্রথম কিস্তি বাবদ প্রায় 475 কোটি 25 লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এ চেক হস্তান্তর করেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। সন্ধ্যায় প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় প্রধান উপদেষ্টার হাতে চেক তুলে দেন তিনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বিভিন্ন গণমাধ্যমের উপরে মানুষের ক্ষোভ তৈরি হয়েছে। কেন এ ক্ষোভ তৈরি হয়েছে এটি জনগণের কাছে স্পষ্ট করা দরকার। তবে কোনো গণমাধ্যম অফিসে ভাঙচুর হলে সেটা দেখবে সরকার। সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এখনও দেশের প্রতিষ্ঠিত অনেক গণমাধ্যম ভুল সংবাদ ও গুজব প্রচার করছে বলেও মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। বিগত সরকারের জায়গা থেকে যেরকম নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল এবং সাংবাদিকদের তো আসলে নানামুখী প্রতিবন্ধকতা তাদেরকে করা হয়, শুধু সরকারের জায়গা থেকে না, আর অনেক জায়গা থেকে, তাদের আর্থিক জায়গা থেকে, পলিটিক্যাল জায়গা থেকে, এবং সাংবাদিকদের ভিতরেও একটা যেভাবে দোসর শ্রেণী তৈরি হয়েছে, আমরা মনে হয় এর আগে এইভাবে দেখা যায় না। নর্মালি সরকারের সাথে প্রো গভর্নমেন্ট সাংবাদিক থাকে, এন্টি গভর্নমেন্ট সাংবাদিক থাকে, কিন্তু বিগত সময়ে বিগত সরকারের যেইভাবে একটা দোসর শ্রেণী তৈরি হয়েছিল, এইটা আসলে অকল্পনীয়। তারা দলীয় কর্মীর থেকেও আরো বেশি অনুগত হিসেবে কাজ করছে, এরকম সাংবাদিক কিন্তু প্রচুর আমরা দেখেছি। যে তাদের যে থিঙ্ক ট্যাঙ্ক সিআরআইতেও কিন্তু সাংবাদিকদের একটা বড় সংখ্যক কিন্তু সাংবাদিকরা সেখানে পার্টিসিপেন্ট ছিল। মগবাজারে জামায়াত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন। সৌজন্য সাক্ষাৎ শেষে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, আলোচনায় নির্বাচন নিয়ে জামায়াতের অবস্থান জানতে চেয়েছেন তুরস্কের রাষ্ট্রদূত। এ বিষয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করার কথাও জানান তিনি। তুরস্কের রাষ্ট্রদূত জানান, দ্বিপক্ষীয় সম্পর্ক ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আরও গভীর করার পাশাপাশি রোহিঙ্গা সমস্যা সমাধানে সহযোগিতা করবে তার দেশ। আমাদের দেশের যে এখন পলিটিক্যাল অবস্থান, নির্বাচন ব্যাপারে আমাদের ভিউজ কি, এসব ব্যাপারেও কিছু কথা হয়েছে, যেহেতু ওনারা ডিপ্লোম্যাট, সুতরাং ওনারা তো সেই প্রটোকল মেনটেন করেই আলাপ আলোচনা করে। আমাদের কাছ থেকে নানা বিষয় জানতে চেয়েছে, আমরা আমাদের স্ট্যান্ড থেকে ওনাদেরকে ব্রিফ করেছি। ইসলামী ব্যাংকগুলোর শীর্ষ সংগঠন ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম IBCF এর উদ্যোগে ইসলামী ব্যাংক কোম্পানি আইন 2024-এর খসড়ার উপর ইন্ডাস্ট্রি লিডার্স ডায়ালগ হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর সভাকক্ষে সোমবার এই ডায়ালগ হয়। IBCF এর ফার্স্ট ও সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC এর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হান্নান এতে সভাপতিত্ব করেন। BIBM এর মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন IBCF এর ভাইস চেয়ারম্যান ও গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন, IBCF এর উপদেষ্টা ও ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমেদ, IBCF এর উপদেষ্টা AKM নুরুল ফজল বুলবুল, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আজিজুর রহমান সহ অন্যান্যরা। যাব প্রবাসী সংবাদে।
মালয়েশিয়ায় 17 বছর কাটানোর পরও মরদেহ দেশে গেল প্রবাসীদের চাঁদার টাকায়। প্রতিনিধি আশরাফুল মামুন জানিয়েছেন, 2007 সালে কলিং ভিসায় মালয়েশিয়া এসেছিলেন চুয়াডাঙ্গার যুবক আব্দুল হান্নান। জীবদ্দশায় সচ্ছলতার মুখ না দেখা হান্নান দীর্ঘ 25 দিন রোগ ভোগের পর 1 সপ্তাহ আগে শুক্রবারে চৌকিটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুর পর বাংলাদেশ ইউথ কমিউনিটি মালয়েশিয়া নেতৃবৃন্দ ও প্রবাসীরা মিলে চাঁদা তুলে হান্নান মিয়ার মরদেহ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করেন। এ বিষয়ে কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাসে লেবার উইংয়ের দ্বিতীয় সচিব সুমন চন্দ্র দাস বলেন, বৈধ প্রবাসীরা মারা গেলে কোম্পানির মালিকের খরচে সম্পূর্ণ টাকা দিয়ে দেশে পাঠানো হয় লাশ। অবৈধ প্রবাসী মারা গেলে পরিবারের সামর্থ্য না থাকলে দূতাবাসে আবেদন করলে দূতাবাসের বরাদ্দ অনুযায়ী মরদেহ দেশে পাঠানো হয়। এ সময় হান্নান মিয়ার স্বজনরা নিয়ম মাফিক দূতাবাসে আবেদন করলে দূতাবাস প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করত বলেও জানান তিনি। বিশেষত ছিল, তাও শর্তে আছে দূতাবাস লাশটা রিসিভ করেনি, কয়েছে আমরা পারবো না। আমাদের উপদেষ্টা প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনার প্রতি আমার বিশেষ দাবি অনুরোধ, আমাদের প্রবাসীদের মুখে বলেন না, একটু চোখে দেখেন। আয়ারল্যান্ডের বিপক্ষে দাপট দেখে সিরিজ জিততে চান টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বিশ্বকাপের কথা চিন্তা না করে সিরিজ বাই সিরিজ পরিকল্পনার কথা জানান তিনি। মিরপুরে প্রথম ওয়ানডেতে আগামীকাল আইরিশদের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ম্যাচটি শুরু হবে সকাল 10টায়। সংবাদ শেষ করব রাজধানীতে শীতের আমেজের খবর দিয়ে। দেশের কোথাও কোথাও শীতের আমেজ অনুভূত হলেও রাজধানীতে এখন পর্যন্ত পুরোপুরিভাবে পড়েনি শীত। তবে দিনের বেলাতে না হলেও মধ্যরাতে এরই মধ্যে শীতল হাওয়া বইতে শুরু করেছে রাজধানীতে। আর তাই শীতের পোশাক সংগ্রহে নগরীর বিভিন্ন বিপণী বিতানে আসতে শুরু করেছেন ক্রেতারা। আর ক্রেতাদের চাহিদার উপর গুরুত্ব দিয়ে শীতের পোশাক সংগ্রহে প্রস্তুত নগরীর ফুটপাতের পাশাপাশি বিভিন্ন দোকান, শপিং মলের ব্যবসায়ীরা। জাহিদ আহমেদ বাবু রিপোর্ট। রাজধানীতে মধ্যরাতের শীতের হিমেল হাওয়ার আগমনী বার্তা জানান দিচ্ছে দরজায় কড়া নাড়ছে শীত। নগর জীবনে শীত চলে আসা মানেই নগরবাসীর কাছে যেন বিরাজ করে এক অন্য রকমের অনুভূতি। আর তাই নগরবাসীর কাছে শীতের নতুন পোশাক কেনাকাটাও যেন শীত আমেজের অন্যতম অনুষঙ্গ। শীতের হিমেল হাওয়া বয়ে যেতেই শীতের পোশাক কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। বাচ্চার জন্য সোয়েটার নিচ্ছি, প্যান্ট, শীতের জামা কাপড় নিচ্ছি। আগে নেওয়ার কারণ এখন যদি একটু কমের মধ্যে পাই, শীত এখনো পুরোপুরিভাবে পড়ে নাই। নগরীর খিলগাঁও তালতলা মার্কেটের ফুটপাতের দোকানে শোভা পেয়েছে শীতের হরেক রকমের পোশাক, কিন্তু এখনো জমে ওঠেনি শীতের বাজার। হালকা শীতের জন্য এগুলো উঠছে, এগুলো চলতেছে মোটামুটি, কাস্টমার হচ্ছে মোটামুটি ভালো। বাচ্চাদের জন্য জিনিস কিনতেছি, সোয়েটার, প্যান্ট, এগুলো আগে একটু প্রস্তুতি নেওয়ার জন্য এই শীতের কাপড় কেনা। আসলে বাচ্চাদের যা যা লাগে সবই আছে। বিক্রেতারা জানান, শীত বস্ত্র বেচা কেনায় এই সময়ে বড়দের তুলনায় বেশি বেচা বিক্রি হচ্ছে শিশুদের শীতের পোশাক। আলহামদুলিল্লাহ অনেক ভালো, বাচ্চাদের শীতের কাপড় দিচ্ছি। নগরীর বিভিন্ন শোরুম, শপিং মলেও এসেছে সব বয়সী মানুষের হরেক রকমের শীতের পোশাক। প্রাইসটা অনেক রিজনেবল থাকে, এই জন্য কাস্টমার আমরা শীতের ভালো পাচ্ছি। শীত পড়ে যাচ্ছে, চিন্তা করলাম আগে কিনে রাখি। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।